ভূগোল ক্লাসরুমে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে যে সকল টিউটোরিয়াল অনলাইন ক্লাসগুলো আপলোড করা হয়েছে, আশা করি তোমাদের নিজের নিজের সাবজেক্ট ওয়াইজ তোমরা সেগুলো দেখছো, পড়ছো এবং যতটা সম্ভব তার থেকে প্রফিট তোমরা ম্যাক্সিমাইজ করতে পারছো, মানে পড়াশোনা করে। তো যাই হোক, আজকে তো আমরা পড়বো ভূগোল নিয়ে। আবার ভূগোলের কোনখানটা পড়বো সেটা একটু বলি। আমাদের সেমিস্টার 4 এর যে সাব টপিক রয়েছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যার সেকেন্ড ইউনিট রয়েছে জিওমর্ফিক প্রসেস। তার মধ্যে অলরেডি আমরা কিন্তু এক্সোজেনিক প্রসেস গুলো যেগুলো রয়েছে সেই তিনটে জিনিস পড়ে ফেলেছি। ফ্লুভিয়াল পড়েছি, এওলিয়ান পড়েছি, মেরিন ল্যান্ডফর্ম যেগুলো সেগুলো পড়েছি, মানে কোস্টাল ল্যান্ডফর্ম। এবারে যেটা আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে কম্বাইন্ড ওয়ার্কস অফ এক্সোজেনিক প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েট ল্যান্ডফর্মস। এটা আমরা তাহলে আজকে পড়বো। আমি সংহতি মজুমদার ম্যাডাম, আমার স্কুল হচ্ছে বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দির ফর গার্লস। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যৌথ প্রক্রিয়ার ফলে গঠিত ভূমিরূপ, বহির্জাত প্রক্রিয়ার সম্মিলিত কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ সমূহ। তাহলে এখানে সম্মিলিত কাজ বলা হচ্ছে। এতদিন ধরে আমরা দেখো যেগুলো পড়ে আসছিলাম, হয় পড়েছি নদীর ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ, নদীর সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ, বায়ুর ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ, মানে একটা বিষয়কেই আমরা কিন্তু গুরুত্ব বা প্রাধান্য দিতাম। আজকে কিন্তু সেটা না। আজকে কি হলো, আজকে যখন বহির্জাত প্রক্রিয়াগুলোর মধ্যে দুই বা ততোধিক প্রক্রিয়া একসাথে কাজ করার ফলে বিভিন্ন রকমের ভূমিরূপ গঠন করবে, তখন সেটাকেই বলা হচ্ছে কম্বাইন্ড এক্সোজেনিক প্রসেস অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্মস গুলো। তোমাদের যখন শুধু বায়ু পড়তে, তখন হয়তো দেখবে যে অনেক জায়গাতে আগের যে পুরনো বইগুলো সেখানে কিন্তু বায়ু ক্ষয় সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ যেখানে পড়ছে, সঞ্চয়ের মধ্যে কিন্তু একটা জায়গা দেওয়া ছিল বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ। বা যেখানে হিমবাহ পড়েছিলে, হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপের সাথে হিমবাহ এবং নদীর জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এভাবে দেওয়া থাকে। তোমরা যদি তোমাদের কাছে পুরোনো সিলেবাসের বইগুলো থাকে সেগুলো দেখতে পারো। তো ওই বিষয়টাকে আলাদা করে একবার দেওয়া হচ্ছে, সেটাই বলা হচ্ছে। কিন্তু মানে এটা কিন্তু নতুন বিষয় নয়, তোমাদের মধ্যে আগে ছিল সিলেবাসে, সেখান থেকে আলাদা করে তোমাদের বুঝতে যাতে সুবিধে হয়, গুলিয়ে না যায়, সেই হিসেবেই কিন্তু এইটা অ্যাড করা হয়েছে। তো কি কি ধরনের হতে পারে একটা দেখো, তোমাদের ছকের মাধ্যমে দেখিয়েছি। কি হতে পারে? নদী বায়ু কাজের ফলে গঠিত ভূমিরূপ, যেমন পেডিমেন্ট, বাজাদা, প্লায়া, বোলসন, ওয়াদি, ব্যাডল্যান্ডস, এগুলো। নদী এবং হিমবাহের একত্রিত কাজের ফলে গঠিত ভূমিরূপ, আউটওয়াশ প্লেন, এস্কার, ড্রামলিন, কেম, ক্যাটল, ভ্যালি ট্রেন। নদী এবং সমুদ্র একত্রিত হলে যে ভূমিরূপ গঠিত হতে পারে, বদ্বীপ, মোহনা, স্যান্ডবার, ক্রিক, ইনলেট। তারপরে নদী এবং ভূগর্ভস্থ জল মিলিত হয়ে যেরকম ভূমিরূপ গঠিত হতে পারে। যদিও আমরা যেখানে কাস্ট ল্যান্ডফর্ম গুলো পড়েছি ওখানে বেশিরভাগ গুলোই কিন্তু এর মধ্যে পড়ে। তার ফলে কাস্ট ল্যান্ডফর্মটা যদি আলাদা করেও পড়ি, কাস্ট ল্যান্ডফর্ম মানেই কিন্তু সেখানে চুনাপাথর গঠিত অঞ্চলে ভূগর্ভস্থ জল এবং নদীর ক্রিয়ার ফলে গঠিত ভূমিরূপই বেশিরভাগ। তাই জন্য তোমাদের এইখানে যে ভূমিরূপ গুলো পড়বো সেগুলো কাস্ট উপত্যকা, ব্লাইন্ড ভ্যালি, ড্রাই ভ্যালি, কেভ, এগুলো কিন্তু অলরেডি তোমরা পড়েছো। এরপরে থাকছে হিমবাহ প্লাস সমুদ্র। সেখানে কিরকম ফিয়র্ড, মোরেন, স্কেরি উপকূল, আইসবার্গ, এইগুলো আমরা এখানে পড়ছি। আর তাছাড়া সমুদ্র এবং বায়ুর মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ। সেই ফলে কি কি ভূমিরূপ গঠিত হতে পারে? উপকূলীয় বালিয়াড়ি, স্যান্ড সিট, স্যান্ড রিজ, এগুলো ওখানে গঠিত হতে পারে। তাহলে প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে বায়ুর সাথে নদীর মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ। এখানে যদিও আমরা 5-6টি ভূমিরূপ একত্রিত করে কাজটা করেছি, কিন্তু তোমাদের বলে রাখি যে পেডিমেন্ট, বাজাদা, প্লায়া, এই তিনটে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। সেজন্য তোমাদের যদি সম্ভব হয় ওই তিনটেকে আলাদা করে কিন্তু খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করো, ওখান থেকে অনেক সময় 2 বা 3-এর প্রশ্ন আসতে পারে। তো যাই হোক, ফার্স্টে শুরু করছি। যেখানে মরু অঞ্চল, মরু বা প্রাইমরু অঞ্চলে কোনো কারণে হঠাৎ করে যদি বৃষ্টিপাত হয়, যদি আমরা জানি স্কারসিটি অফ রেইনফল ওখানে হয়ে থাকে এবং তার জন্য ওখানে জেরোফাইট ছাড়া গাছপালা সেভাবে জন্মাতে পারে না, কিন্তু যদি ওখানে কোনোভাবে বৃষ্টি হয়, বৃষ্টি শুরু হয়, তখন কি হয় না,
ফার্স্ট ফ্লাড হয় একটা, এবং তার ফলে এই জল বায়ুর ওপরে পড়ার ফলে, বালির ওপরে পড়ার ফলে জল এবং বালির সাথে একত্রিত হয়ে যে ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলোকেই বলা হচ্ছে ফ্লুভিও এওলিয়ান ল্যান্ডফর্মস। তাহলে প্রথমে একটা আছে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি তোমরা হয়তো আগেও পড়েছো, যখন নদীর কাজ পড়েছো বা নদীর ক্ষয় পড়েছো, সেক্ষেত্রে আমরা দেখতেই পাই যে নদীর ক্ষয়ের ফলে কিন্তু সেই সকল অঞ্চলে যখন প্রচুর পরিমাণে রিল গালি তৈরি হয় এবং সেই অঞ্চলটাতে মাটির ক্ষয়ের পরিমাণ খুব বেশি হয়ে থাকে, সেটাকে ব্যাডল্যান্ড বা বধ্যভূমি বলছে। তো এটা যদি মরু অঞ্চল বা প্রায় মরু অঞ্চলে একই রকম ভাবে হয়, সেখানে যখন নদীর জলধারা যাচ্ছে তার ফলে সেখানে অসংখ্য রিল বা গালি, গর্ত, সরু নালীর মতো অংশ তৈরি হয়ে গেছে, তার ফলে সেখানে কিন্তু বালির ক্ষয়ের পরিমাণটা অনেক বেড়ে গেছে, এবং ক্ষয়ের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য ওই অঞ্চল দিয়ে হাঁটা চলা করাটাও যেমন অসুবিধাজনক, আবার সেই অঞ্চলে কিন্তু কোনো বসতি স্থাপন করা বা সেখানে ভেজিটেশন কভারেজ তৈরি হওয়াটাও খুব মুশকিল, নদীর ক্ষেত্রেও তাই, আর নদী বায়ু যেখানে মিলিত হয় সেখানেও। এবং সেই জন্যই হয়তো এটা নাম দেওয়া হয়েছে বধ্যভূমি, মানে যেটা আমরা কোনো কাজে লাগাতে পারবো না, সেই জন্য ওটাকে একদম ব্যাড ল্যান্ড হিসেবেই হয়তো আখ্যা দেওয়া হয়েছে। এটা আমরা ব্যাডল্যান্ড ন্যাশনাল পার্ক অফ সাউথ ডাকোটা দেখতে পাই এই ধরনের ব্যাডল্যান্ডস এর একটা এক্সাম্পল। এরপরে থাকছে পেডিমেন্ট। পেডিমেন্ট কথাটার মানে কি? পেডিমেন্ট কথাটার মানে হচ্ছে পর্বতের পাদদেশ। তাহলে পর্বতের পাদদেশীয় যে অঞ্চলটা থাকছে সেখানে যখন একটা মোটামুটি 1 থেকে 7 ডিগ্রি খাড়া ঢাল সম্পন্ন অঞ্চল একটা জায়গা তৈরি হচ্ছে, সেই অবতল ভূমিটাকে বলা হচ্ছে কিন্তু পেডিমেন্ট। তাহলে এইরকম একটা জায়গা যেখানটাতে খাড়া ঢালটা দেখতে পাচ্ছি পর্বতের পাদদেশীয় অঞ্চল, সেটাকে আমরা পেডিমেন্ট হিসেবে আখ্যায়িত করছি। এখানে পেডিমেন্ট স্লোপ হতে পারে, পিডমন্ট পেডিমেন্ট হতে পারে, ইনসেলবার্টস পেডিমেন্ট হতে পারে। রাজস্থানের আরাবল্লী পর্বতমালায় কিন্তু আমরা পেডিমেন্ট লক্ষ্য করতে পারি। আর যেখানে পেডিমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো সেখানে কিন্তু আগেই তোমাদের বললাম না, পেডিমেন্ট, বাজাদা, প্লায়া মোটামুটি একই জায়গাতে দেখতে পাওয়া যাবে। তো পেডিমেন্ট ওয়ার্ডটা কিন্তু 1877 ফার্স্ট গিলবার্ট এই ওয়ার্ডটা ইনোভেট করেছিলেন, আবিষ্কার করেছিলেন বা ব্যবহার করেছিলেন, যার মানে তোমাদের বলেছি পর্বতের পাদদেশীয় অঞ্চল। এরপরে আছে বাজাদা। বাজাদা পেডিমেন্টের ঠিক নিচের দিকের যে অঞ্চলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা বড় ছবির মধ্যে রেখেছি। যদি এখানে পেডিমেন্ট থাকে, পেডিমেন্টের পরের যে অঞ্চলটা প্রায় সমতল অঞ্চল, প্রায় সমতল, তাই জন্য 0 থেকে 1 ডিগ্রি ঢাল বিশিষ্ট যে ভূমিভাগটা সেটাকে বলা হচ্ছে বাজাদা। এই বাজাদা কথাটা কিন্তু একটা স্প্যানিশ ওয়ার্ড, যার অর্থই হচ্ছে ঢাল। এখানে ঢাল তাহলে 0 থেকে 1 ডিগ্রি মানে বুঝতেই পারছি খুব কম একটা ঢাল, অনেকগুলো পেডিমেন্ট পরপর একত্রিত হয়ে কিন্তু এই বাজাদা তৈরি করছে। মরু অঞ্চলের পাদদেশীয় সমভূমি হিসেবে ওটা পরিচিত হয়ে থাকে। কলোরাডো মালভূমিতে কিন্তু এরকম বাজাদা দেখতে পাওয়া যায়। এরপরে প্লায়া এবং বোলশান। বোলশান বলতে কি হচ্ছে না, এই পেডিমেন্টের পরে যেখানে বাজাদা আছে তারপরে যেখান দিয়ে নদী খাতটা লক্ষ্য করতে পারছি, ওই সমগ্র অববাহিকা অঞ্চলকে একসাথে বলা হয়ে থাকে বোলশান। আর যেখানে অবনমিত একটা অঞ্চল দেখতে পাচ্ছি, সেই অঞ্চলটা, মাঝের যে অবনমিত অঞ্চলটা, সেই অঞ্চলে যদি জল দ্বারা পূর্ণ হয় তখন সেটাকে বলা হবে প্লায়া হ্রদ, আদারওয়াইজ ওই অঞ্চলটাকে আমরা বলবো কিন্তু প্লায়া। তো তাহলে এখানে কি বলছে যে বোলশান চারদিকে পাহাড় দ্বারা বেষ্টিত বৃহৎ বদ্ধ অববাহিকাই হলো বোলশান। পাহাড় কেন? এখানে যে পিডমন্ট গুলো তৈরি হয়েছে, পেডিমেন্ট গুলো তৈরি হয়েছে চারদিকে রয়েছে, তার ফলে মাঝে একটা অবনমিত অববাহিকা লক্ষ্য করতে পারছি, সেটাকে আবদ্ধ অববাহিকাটাকেই বলা হচ্ছে বোলশান। বোলশান দ্য ম্যাপিমি মেক্সিকোতে দেখা যাচ্ছে। আর প্লায়াকে বোলশানের নিম্নভাগে অবস্থিত অগভীর যে নিম্নভূমি, যেখানে ভূগর্ভস্থ বা বন্যার জল জমে অস্থায়ী হ্রদ তৈরি হচ্ছে, তাকে বলা হচ্ছে প্লায়া। এবং যেখানে জল থাকলে সেটাকে প্লায়া হ্রদ হিসেবেও বলা হয়। সাহারা মরুভূমিতে কে যেমন বলা হয় স্যাট, আবার আরব মরুভূমিতে এখানে খাবারি বলা হচ্ছে।
তো বিভিন্ন জায়গাতে কিন্তু প্লায়াকে আবার বিভিন্ন নামে পরিচিত। নেক্সট হচ্ছে ওয়াদি। ওয়াদি কথার অর্থ কিন্তু শুষ্ক নদী উপত্যকা। তো যখন এই ফ্লাডটা হলো, ফার্স্ট ফ্লাড যখন হয়ে গেল, তখন কি হলো না, ওইখানে ছোট ছোট জলধারা তৈরি হয়েছিল, কিন্তু ওই জলধারাতে একটা জলের যোগান কে দেবে? বৃষ্টি। বৃষ্টি তো হয়েছে তাৎক্ষণিক, আকস্মিক, সামান্য পরিমাণ। তাহলে বৃষ্টি যখন শেষ হয়ে যাবে, তখন ওই উপত্যকাগুলোর কি হবে? শুষ্ক হয়ে যাবে। সেই শুষ্ক উপত্যকাকেই বলা হবে ওয়াদি। জর্ডনের ওয়াদি লক্ষ্য করতে পারছি, এটা আমি ওই একটা ওয়াদির ছবি রেখেছি যেখানে শুষ্ক হয়ে গেছে বলে দেখো ক্র্যাকস গুলো আমরা দেখতে পাচ্ছি মাটির মধ্যে, যেখান দিয়ে কিনা নদী, এই মাঝের যে অববাহিকা অঞ্চলের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়েছিল বলে এখানে একটা অববাহিকা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে শুষ্ক অববাহিকা বলে সেখানে এই ক্র্যাকস গুলো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে তোমাদের যেমন বললাম যে পেডিমেন্ট, বাজাদা, প্লায়া, এই তিনটে কি ডেফিনেশন, এবং এই তিনটের পার্থক্যটাও কিন্তু অনেক সময় আসতে পারে 3 নম্বরের জন্য। তো তাহলে তোমরা এখান থেকে কিন্তু সেটাও রেডি করতে পারো, আমি তার জন্য একটা তোমাদের ছক বানিয়ে দিয়েছি। এরপর থাকছে ফ্লুভিয় হিমবাহ ভূমিরূপ, মানে নদী এবং হিমবাহ যেখানে একসাথে কাজ করছে। এবার নদী হিমবাহ কোথায় একসাথে কাজ করতে পারে একটু ভেবে দেখো তো। যেখানে হিমবাহ অগ্রসর হচ্ছিল, হিমবাহ অগ্রসর হতে হতে যখন অনেকটা নিচের দিকে এগিয়ে এসেছে, সেখানে কি হয়েছে? সেখানে উত্তাপ বৃদ্ধি পেয়েছে। উত্তাপ বৃদ্ধি পাওয়ার ফলে হিমবাহগুলো কিন্তু আস্তে আস্তে গলে গেছে, গলে গিয়ে সেটা জলধারা বা নদীতে পরিণত হয়েছে। সেই সকল অঞ্চলে হিমবাহ এবং নদীর মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো দেখতে পাচ্ছি। এবং এই সকল অঞ্চলে সঞ্চয়জাত যে ভূমিরূপগুলো দেখি, সেখানে আমরা কিন্তু দু ধরনের মানে খুব ডিস্টিংক্ট টু টাইপস আমরা দেখতে পাচ্ছি সঞ্চয়জাত পদার্থের আকৃতির মধ্যে, মানে আকৃতিগত পার্থক্য, যেটা খুব চোখে পড়ার মতো। কেন? কারণ হিমবাহের নিজের আয়তন অনেক বেশি এবং তার ক্ষয়কারী ক্ষমতার পরিমাণ অনেক বেশি, সে অনেক বৃহৎ প্রস্তরখণ্ড কিন্তু সরিয়ে নিয়ে আসতে পারছে। নদীর ক্ষেত্রে যেহেতু নদীর ক্ষেত্রে কিন্তু তার ওয়াটার যে ভলিউম, আলটিমেটলি ভলিউমটা যেটা, আয়তন যেটা, সেটা যদিও একই থাকলেও কিন্তু কি হয় না, ওর ক্ষয়কারী ক্ষমতা কিন্তু হিমবাহের থেকে কম। সেই জন্য তার ক্ষেত্রে কিন্তু অত বৃহৎ প্রস্তর না দেখতে পেয়ে ছোট ছোট পাথর বা নুড়ি বালি মাটি তো দেখতে পাওয়া যাবে পরবর্তীকালে, কিন্তু পার্বত্য অঞ্চল কিন্তু তুলনামূলক উচ্চতা কম যুক্ত অঞ্চল, যেখানে আমরা এই একসাথে হিমবাহ এবং নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো দেখতে পেতে পারি। ফার্স্টে বলছে আউটওয়াশ প্লেন। কি হচ্ছে না, হিমবাহ যেখানে এসে ঢালের পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার ফলে সেখান থেকে নদী তৈরি হয়েছে। এবার তাহলে ও যে সকল পদার্থগুলো নিয়ে আসছিল বললাম, সেগুলো হচ্ছে পরিসর অনেক বড় ছিল, সেগুলো এখন নিয়ে যেতে পারছে না, কারণ ঢালটাও কমে গেছে এবং তার সাথে সাথে তার ক্ষয়কারী ক্ষমতা কমে গেছে। কেন না, জলটা মেল্টে ধরে গেছে, গলে গেছে বলে। তখন তাহলে সেগুলোকে একটা বিক্ষিপ্ত ভাবে রাখতে শুরু করলো, সঞ্চয় করতে শুরু করলো। ওই একত্রিত সমভূমি যেটাকে, সেটাকেই বলা হচ্ছে আউটওয়াশ প্লেন। এবং এখানে বড় বড় সঞ্চয়ের ফলে বিভিন্ন প্রকার প্রস্তরখণ্ড, বালি, নুড়ি সঞ্চয়ের ফলে নদীগুলো কিন্তু আর সহজে সমান একটা সরলরৈখিক পথে অগ্রসর না হয়ে ব্রেডেড প্রোফাইল দেখতে পাওয়া যায় ওখানে, মানে বিনুনি আকৃতি সম্পন্ন নদীর গতিপথ ওখানে আমরা লক্ষ্য করতে পারছি। গঙ্গোত্রী হিমবাহ সংলগ্ন অঞ্চল, যেখানে গঙ্গার উৎস অঞ্চলের হিমবাহের সামনের অংশ, হিমবাহ যেখান থেকে গঙ্গা উৎস হয়েছে তার হিমবাহের সামনের দিকটাতেই কিন্তু আমরা এরকম দেখতে পাই। এছাড়া কানাডা যুক্তরাষ্ট্রেও কিন্তু এরকম ব্রেডেড প্রোফাইল সম্পন্ন আউটওয়াশ সমভূমি লক্ষ্য করতে পাওয়া যায়। এস্কার। এস্কার মানে কি হলো না, যেখানে হিমবাহের নিচে, হিমবাহ যখন ওই সকল পাথরগুলো নিয়ে অগ্রসর হচ্ছিল বিভিন্ন সাইজে, সেগুলো আস্তে আস্তে হিমবাহ কি হলো, গলে গেল। গলে যাওয়ার ফলে ওই যে নুড়ি পাথর বালি যেগুলো, সেগুলোকে যখন আস্তে 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 ডিপোজিট করতে করতে যাচ্ছে, এবং ওই ডিপোজিট করতে করতে যাওয়ার ফলে সরু একটা আঁকা বাঁকা দেখো শৈলশিরার মতন অংশ দেখতে পাচ্ছি। এই দেখো সরু মতন শৈলশিরার মতন অংশ দেখতে পাওয়া যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে এস্কার। এখানেও একটা শৈলশিরার
ছবি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কিভাবে আঁকাবাঁকা পদার্থগুলো সঞ্চয়ের ফলে আঁকাবাঁকা পথ যেটা তৈরি হচ্ছে সেটা কিরকম দেখতে হবে। বিশ্বের ক্ষেত্রে যেমন পায়োনিকি এস্কার্প খুব ফেমাস, আবার ভারতের ক্ষেত্রে কিন্তু লাদাখ অঞ্চলে এরকম এস্কার্প প্রচুর লক্ষ্য করতে পারা যায়। ড্রামলিন, ড্রামলিনটা কি? এটা আমরা দেখবো ছোট বয়সেও পড়েছিলাম যে বাস্কেট অফ এগস, মানে ডিমের ঝুড়ির মতন দেখতে। ডিম কিরকম দেখতে হয় না, একটা উত্থিত একটা ডোম শেপড ল্যান্ডফর্ম থাকে, সেরকম হলে অনেকগুলো যদি ওরকম ডোম শেপ পরপর পরপর থাকে তখন সেটাকে বলা হতে পারে বাস্কেট অফ এগস। তাহলে ওটা কিসের মাধ্যমে তৈরি হবে না, ওটাও কিন্তু হিমবাহ এবং নদীর জলধারার সঞ্চয় কার্যের ফলে যখন ওই অঞ্চলে একাধিক বা একটি ডোম শেপড ল্যান্ডফর্ম দেখতে পাবো সেটাকেই বলা হবে ড্রামলিন। তাহলে আউটওয়াশ সমভূমির ওপর গঠিত ডিম্বাকৃতির দীর্ঘ পাহাড় সদৃশ্য যে সঞ্চয়জাত ভূমিরূপ তাকে আমরা ড্রামলিন বলছি। কাশ্মীর উপত্যকাতে এই হিমবাহ সংলগ্ন অঞ্চলে কিন্তু ড্রামলিন দেখতে পাওয়া যায়। ড্রামলিনটা অনেক সময় 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসে। কেম, কেম কি হলো না, হিমবাহের যে সকল পদার্থগুলো নিয়ে এসেছে সেইগুলোকে যখন সঞ্চয় করেছে, নুড়ি পলি বালি, সেইগুলোকে সঞ্চয় করার ফলে যখন খাড়া প্রায় ত্রিকোণাকৃতির একটা ভূমিরূপ সৃষ্টি করেছে তখন সেটাকে বলা হচ্ছে কেম। হিমাচল প্রদেশে কেম লক্ষ্য করতে পারা যায়। কেটল এবং কেটল রন কি হলো না, হিমবাহ যখন আসছিল অগ্রসর হচ্ছিল, দেখো এইগুলো হচ্ছে হিমবাহের অংশগুলো, গ্লেসিয়ারটা ছিল ভেঙে ভেঙে কিছু কিছু অঞ্চল রয়ে গেছে। এবারে যখন উত্তাপ বৃদ্ধি পেয়েছে এই আউটওয়াশ প্লেনের মধ্যে তখনও কিছু কিছু হিমবাহের অংশ বরফ টুকরোগুলো আটকে রয়েছে। আরো উত্তাপ বাড়ার ফলে কি হলো, ওইগুলো কিন্তু আর হিমবাহ বা বরফ রইল না। বরফকে যখন আমরা উত্তপ্ত করি কি হয়, গলে জলে পরিণত হয়, তাহলে তখন ওটা এখানে ওই অঞ্চলগুলো যেখানটাতে হিমবাহের অংশগুলো রয়েছিল সেই জায়গাগুলো একটা অবনত গর্ত তৈরি হয়েছিল, সেই গর্তর মধ্যে যখন হিমবাহটা গলে গেল, গলে সেখানে অবশিষ্ট অবস্থায় জলটা পড়ে রইল। জল থাকলে কেটলে, আর জল ছাড়া যদি হয় তাহলে ওই ধরনের অবনমিত গর্তগুলোকে সেখানটাকে বলা হচ্ছে কেটল হোলস। লাদাখ এবং সিকিম অঞ্চলে হিমবাহ সংলগ্ন অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র কেটল লেক দেখতে পাওয়া যায়। এখানে তোমাদেরকে কেটল লেকের একটা ইমেজ দিয়েছি, ডায়াগ্রামের সাথে একটা ইমেজও এখানে দেখিয়েছি। তোমাদের ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় আমি কিন্তু ইমেজ ব্যবহার করেছি, তার সব থেকে বড় কারণ তোমরা বইয়ে কিন্তু ডায়াগ্রাম গুলো পেয়েই যাবে, আশা করি বেশিরভাগ ডায়াগ্রাম দেওয়া থাকবে যে কোনো বইয়ের মধ্যে। আমি ইমেজ দিয়েছি তার কারণ একটা তুমি ডায়াগ্রাম থেকে আরেকটা যে ইমাজিনারি কনসেপ্টটা তোমাদের যেন ক্লিয়ার হয়, তাতে তোমাদের কি না ছবির ইমেজ দেখা মানে তোমাদের কিন্তু কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে যে কিরকম দেখতে হয়। আর প্যারালালি তোমরা যখন আঁকবে নিজেরা তখন কিন্তু চেষ্টা করবে ওই ডায়াগ্রাম গুলোকে মতন ভাবে আঁকতে, ঠিক আছে? ভ্যালি ট্রেন, আউটওয়াশ সমভূমির মধ্যে যখন ওই পাথর বা সঞ্চয়জাত পদার্থগুলোকে ফেলে দিচ্ছে, ফেলার ফলে সেখানে নদীটা বিনুনি আকৃতির ভূমিরূপের মতন একটা ভূমিরূপ তৈরি করছে, সেই অঞ্চলে ব্রেডেড নদী প্রবাহ দ্বারা কেটে দীর্ঘ উপত্যকা বরাবর প্রসারিত হয় যখন, সেইটাকে বলা হচ্ছে ভ্যালি ট্রেন। সিন্ধু লাহুল স্পিতি অঞ্চলে হিমবাহজাত উপত্যকাতে আমরা ভ্যালি ট্রেন উপত্যকা লক্ষ্য করতে পারছি। এবার তাহলে কি আছে না, ফ্লুভিও সামুদ্রিক, মানে নদী এবং সমুদ্রের একত্রিত হওয়ার ফলে, মানেই এটা আমরা বুঝতে পারছি কোন অঞ্চলে হবে যেখানে নদী এসে সমুদ্রে মিশছে, মানে নদীর মোহনা অঞ্চল, সেইখানে কিন্তু আমরা এই ধরনের ভূমিরূপ গুলো দেখতে পাবো। কি আছে, প্রথমে আছে মোহনা বা এস্টুয়ারি। তাহলে নদী যেখানে এসে সমুদ্রে মিশছে সেখানে দীর্ঘ একটা ফানেল আকৃতি বিস্তৃত যে ভূমিরূপ সেটাকে বলা হয়ে থাকবে কি না এস্টুয়ারি বা মোহনা। আমরা ভারতের ক্ষেত্রে হুগলি নদীর মোহনা, বিশ্বের ক্ষেত্রে ওব নদীর মোহনা, যেটা কিনা বিশ্বের মধ্যে দীর্ঘতম মোহনা হলো ওব নদীর মোহনা। তাহলে মূলত জোয়ার ভাটার এবং নদীর প্রবাহের সম্মিলিত ক্রিয়ার ফলেই কিন্তু এই মোহনা গঠিত হয়ে থাকে বা এস্টুয়ারি গঠিত হয়ে থাকে। এরপরে আছে বদ্বীপ। বদ্বীপ তাহলে কি না,
নদীবাহিত যে পদার্থগুলো যখন ভূমির ঢাল খুব কমে গেছে, নদী সঞ্চয় করতে শুরু করেছে এবং সঞ্চয়ের ফলে যখন মাত্রাহীন বয়ের মতো আকৃতি সম্পন্ন দ্বীপ গঠন করেছে, সেগুলোকে আমরা বদ্বীপ বলছি। এই বদ্বীপ গঠনের ফলে ত্রিভুজ আকৃতি বিভিন্ন সমভূমি দেখতে পাচ্ছি আমরা। সুন্দরবনের বদ্বীপ অঞ্চল তোমরা জানো ভালো করে। আর গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, যেটা কিনা বিশ্বের বৃহত্তম বদ্বীপের উদাহরণ, নদী গঠিত। এরপর থাকছে স্যান্ড বার। স্যান্ড বারটা দেখো তোমরা সমুদ্রের মধ্যে ওই সঞ্চয়জাত পদার্থগুলো ফেলার ফলে এখান থেকে যখন দেখছে একটা ইমেজটা, দেখো বোঝা যাচ্ছে যে এখানে সঞ্চয়ের ফলে একটা বার মতো অঞ্চল, একটা সরু দীর্ঘ সংকীর্ণ একটা পথের মতো অঞ্চল দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে স্যান্ড বার, যেটা অনিয়মিত একটা ভূমিরূপ গঠন করে। এটা দীঘা মন্দারমণি উপকূলেও দেখতে পাওয়া যেতে পারে। এরপরে আছে ক্রিক। মোহনা অঞ্চলে যখন পলি বালি সঞ্চয়ের ফলে একটা সংকীর্ণ গতিপথ তৈরি হচ্ছে, দেখবে তোমরা যদি সুন্দরবন অঞ্চলে যাও তাহলে কিন্তু এই ধরনের ক্রিক প্রচুর লক্ষ্য করা যায়। মানে খাড়ি মোহনার পাশে এস্টুয়ারির পাশে দেখবে এরকম সরু সরু রাস্তার মতো জলের মানে জলধারা, একটা সরু সরু জলধারার মতন চলে গেছে, যেগুলোকে বলা হচ্ছে অগভীর আঁকাবাঁকা সংকীর্ণ গতিপথ সম্পন্ন যে জলধারাটা, সেটাকেই বলা হচ্ছে ক্রিক। আমাজন বদ্বীপ অঞ্চলে ক্রিক দেখা যায়, ভারতের ক্ষেত্রে সুন্দরবন এলাকাতে দেখা যায়, বকখালিতেও দেখা যাচ্ছে। তাহলে এবারে যেটা আছে যে ফ্লুভিয় ভূগর্ভস্থ জলীয় ভূমি, মানে একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার আর একটা হচ্ছে সারফেস ওয়াটার, মানে নদী এবং ভৌমজল মিলিত কাজের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয়। তোমাদেরকে আগেও বললাম যে চুনা পাথর গঠিত ভূমিরূপ যেগুলো পড়েছো অধিকাংশই কিন্তু এর মধ্যে পড়ে। তোমাদের একটা কথা বলি যে এখানে কিন্তু অনেক ভূমিরূপ দিয়েছি, আরো বিভিন্ন বইয়ে এখন বিভিন্ন রকমের বই তোমাদের হাতে পাবে, সেই বিভিন্ন বইয়ে আরো হয়তো বিভিন্ন রকমের ভূমিরূপ দেওয়া আছে। এবার সবগুলো তো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, সেই জন্য আমি কিন্তু সবগুলো দিইও নি। আর তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা ভূমিরূপের থেকে অ্যাটলিস্ট 5টা করে রাখতে, যেখানে 5টা বা কিছু কিছু ক্ষেত্রে 3টেও আসতে পারে, সেই জন্য 3টে তো খুব ভালো করে, আর যেগুলো প্র্যাকটিস করবে ভূমিরূপগুলো, সেই ভূমিরূপের ছবিগুলো প্র্যাকটিস করবে, কেমন? তাহলে কি হচ্ছে না, কার্স্ট উপত্যকা। কার্স্ট উপত্যকা কি? চূড়াপাথর গঠিত অঞ্চলে যখন নদী এবং ভৌমজলের দ্রবণের ফলে একটা দুর্গম এবং প্রচুর গভীর সংকীর্ণ যে উপত্যকা তৈরি হবে, সেটাকে তখন বলা হবে কি না কার্স্ট উপত্যকা। যেমন ভারতের বোরা কেভে কিন্তু এই ধরনের উপত্যকা লক্ষ্য করতে পারা যায়। তোমাদের প্রত্যেকটার জন্যই কিন্তু আমি বৈশিষ্ট্য উদাহরণ আলাদা করে দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতন রেডি করে নিও। এরপরে ব্লাইন্ড ভ্যালি। ব্লাইন্ড ভ্যালিটা কিরকম না, কোনো একটা নদী প্রবাহিত হচ্ছিল, হতে হতে সেখানে কোনো ফাটল বা দারুণের মধ্যে দিয়ে নদীটা হয়তো ভেতরের দিকে প্রবেশ করে গেছে। প্রবেশ করে যাওয়ার পরে ওই গতিপথ, নদী যে গতিপথটা ছিল সেই গতিপথে কিন্তু আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। মানে যেন ওই ভ্যালিটা ধরে যদি কেউ এগোনোর চেষ্টা করে, তাহলে কিছু দূর যাওয়ার পরে সে কিন্তু দেখবে যে ব্লাইন্ড হয়ে গেছে, ওখানে কোনো আর রাস্তা নেই, ওই ভ্যালিটা আর যাচ্ছে না, সেই জন্য এটাকে বলা হয়ে থাকে ব্লাইন্ড ভ্যালি। ভারতের সাধারণত যত রকমের চুনাপাথর জাত ভূমিরূপ গুলো দেখছো, বেশিরভাগ কিন্তু বোরা কেভে দেখা যায়। এছাড়া আমাদের মেঘালয়েও যেমন কিছু দেখা যায়। তো বোরা কেভটা খুবই একদম অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল ফর এনি ল্যান্ডফর্ম। এরপরে হচ্ছে ড্রাই ভ্যালি। ড্রাই ভ্যালি কি হলো, তাহলে যখন ওই অঞ্চলের মধ্য দিয়ে একটা নদী একটা ভ্যালি অনুসরণ করে এগোচ্ছিল, ওখানে কোনো একটা ফাটল বা দারুণের মধ্যে দিয়ে প্রবেশ করে গেছে। এবারে নদীটার আগের যে গতিপথটা ছিল, যেখান থেকে নদীটা প্রবেশ করে গেল, তার উল্টো দিকের যে জায়গাটা, যেটাতে আগে কিন্তু প্রবাহিত হতো, কিন্তু এখন সেখানে কিন্তু অববাহিকা আছে, উপত্যকা রয়েছে, কিন্তু সেখানে কোনো জলপ্রবাহ জলধারা নেই, সেটাকেই তখন বলা হবে শুষ্ক উপত্যকা। বোরা কেভে দেখা যায়। এবারে যখন ভৌমজল এবং নদীর স্রোত ক্ষয়কার্যের ফলে সেই অঞ্চলে একটা সুড়ঙ্গের মতন পথ তৈরি করতে পারবে, তখন সেটাকেই বলা হবে কেভ।
বোরাকে ভীমবেটকাতেও কিন্তু এরকম ভীমবেটকাতে তোমাদের একটু আগে যেমন বললাম, তোমরা যদি ত্রিপুরাতে যাও, ত্রিপুরাতেও এরকম দেখতে পাবে। এখানে কিন্তু তোমরা এইভাবে বেশ কিছু চুনাপাথরজাত ভূমিরূপ লক্ষ্য করতে পারবে। স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, তোমরা এগুলো সবগুলোই পড়েছো চুনাপাথরের মধ্যে। তাও আরেকবার, যেহেতু এখানে কম্বাইন্ড ল্যান্ডফর্ম আছে সেজন্য একটু একটু করে বলে নিচ্ছি। স্ট্যালাকটাইট মানে জানো টেরাস, টেরাস মানে ছাদ। ছাদ থেকে যখন চুনাপাথর যুক্ত মানে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত জল উপর থেকে পড়ছে, ছুচলো সেপ, আস্তে আস্তে জলটা বাষ্পীভূত হয়ে শুধুমাত্র ক্যালসিয়াম কার্বনেটটা শক্ত হয়ে রয়ে যাচ্ছে, তখন সেইটা বলা হচ্ছে স্ট্যালাকটাইট। আর মাটি থেকে মানে ওইটা যখন এসে পড়ছে মাটিতে, মাটিতে পড়ে মাটি থেকে যখন আস্তে আস্তে ড্রপ কালেক্টেড হয়ে 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 একটা মাটি থেকে উপরের দিকে যে স্তম্ভগুলো তৈরি হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে, যেহেতু মাটি থেকে, স্ট্যালাগমাইট। তোমাদেরকে আগেও বোধহয় এটা যখন বলেছিলাম চুনাপাথর ভূমিরূপ গুলো পড়িয়েছিলাম, তখন বলেছিলাম যে মাইট মাথায় রাখবে ফ্রম মাটি, টাইট মাথায় রাখবে ফ্রম টেরাস। ঠিক আছে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। একই রকম এটা কিন্তু বোরা কেভে স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট দুটোই দেখতে পাওয়া যায়। স্ট্যালাকটাইটের ক্ষেত্রে দেখো ওইগুলো একটু ছুচলো অংশযুক্ত হচ্ছে, স্ট্যালাগমাইট তুলনামূলক কিন্তু মোটা স্তম্ভযুক্ত হয়ে থাকে। এবং যখন স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট একসাথে মিলে যাবে তখন তৈরি হয়ে থাকবে পিলার বা স্তম্ভ। আরেকটা কি আছে, সেটা হলো যে সিঙ্কহোল বা ডোলাইন। যখন চুনাপাথরের দ্রবণ ক্রিয়ার ফলে ভূমির ওপরের কোনো একটা অংশ গোলাকার বা ফানেল আকৃতির গর্ত সৃষ্টি হবে, তখন সেই গর্ত অঞ্চলটাকে বলতে পারি, তোমরা পড়েছো ডোলাইন, পোলজি, এগুলো সব পড়েইছো, তো ওই অবনমিত গর্তটাকে বলা হচ্ছে ডোলাইন বা সিঙ্কহোল। ভারতের মেঘালয় কাস্ট অঞ্চলে কিন্তু এগুলো দেখা যায়। এবার তাহলে কি আছে না, হিমবাহ আর সমুদ্রের মিলিত কাজের ফলে গঠিত ভূমি। তাহলে এমন যে সকল অঞ্চলে হিমবাহ লক্ষ্য করতে পারছি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু সমুদ্র রয়েছে, সেই সকল অঞ্চলে আমরা দেখতে পাবো হিমবাহ এবং সামুদ্রিক অঞ্চলের মিলিত কাজের ফলে গঠিত ভূমি। যেমন ধরো একদম আইদার নর্দার্ন হেমিস্ফিয়ার বা সাউদার্ন হেমিস্ফিয়ার দিকে, নর্দার্ন হেমিস্ফিয়ার নরওয়ের কাছাকাছি আমরা এগুলো দেখতে পেতেই পারি। তো কিরকম, ফার্স্টে হচ্ছে ফিয়র্ড। ফিয়র্ড একটু আগেও তোমাদের বলেছি যে হিমবাহ যখন একটা ইউ শেপড ভ্যালি, হিমবাহ যখন অগ্রসর হয়, নদী যেমন আমি জানি আই এবং ভি আকৃতির ভূমিরূপ গঠন করে, হিমবাহের তো প্রস্থ একটু বড়, ও যখন অগ্রসর হয় ও কিন্তু অনেকটা চওড়া অঞ্চল দিয়ে অগ্রসর হয়, তাই জন্য সেখানে ইউ শেপড ভ্যালি তৈরি হয়। এই ইউ শেপড ভ্যালি পরবর্তীকালে যদি সমুদ্রের জল দ্বারা নিমজ্জিত হয়ে যায়, জলে নিমজ্জিত হয়, তখন সেটাকেই বলা হচ্ছে ফিয়র্ড। নরওয়েতে লক্ষ্য করছি, নিউজিল্যান্ডে লক্ষ্য করতে পারছি, ভারতে কিন্তু সেরকম ফিয়র্ডের নিদর্শন পাওয়া যায় না। এরপরে হচ্ছে মোরেন উপকূল। মোরেন উপকূলটা কি না, সমুদ্র তটে হিমবাহের সঞ্চয়ের ফলে, মানে সঞ্চয় কাজ মানে কি, নুড়ি বালি পাথরি সঞ্চয় করছে, তার ফলে দুর্গম এবং অনিয়মিত একটা উপকূল তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে যে মোরেন উপকূল। তাহলে ছোট ছোট কণা দ্বারা গঠিত যেটা, সেটা হচ্ছে মোরেন। আর স্কেরি উপকূল যেটা, সেখানে হচ্ছে শিলাখণ্ড, ছোট ছোট দ্বীপ লক্ষ্য করতে পারছি, সেটাকে বলা হচ্ছে স্কেরি উপকূল। মানে এগুলো দুটোই সঞ্চয় হচ্ছে, ওখানে সঞ্চয়জাত পদার্থের আকৃতিটা ছোট, এখানে আকৃতিটা বড়, বা আকৃতি যেগুলো ছোট ছোট শিলাখণ্ড সেগুলো একত্রিত হয়ে দ্বীপ, ছোট ছোট দ্বীপের মতন গঠন করতে পারে, সেই একত্রিত দ্বীপটাকেই তখন বলা হচ্ছে কিন্তু স্কেরি কোস্ট। বাল্টিক সাগরে মোরেন দেখা যাচ্ছে, আবার ফিনল্যান্ডে, সুইডেনে এখানে কিন্তু স্কেরি উপকূল লক্ষ্য করতে পারা যায়। ক্রিয়া উপকূল, ক্রিয়া তোমাদের বলেছিলাম যে নদীর উপত্যকা যদি নিমজ্জিত হয়ে যায়, নিমজ্জিত হলে সেই সকল জায়গাতে কিন্তু রিয়া উপত্যকা দেখতে পেয়েছিল। এখানে কি বলছে তাহলে, হিমবাহ প্রবাহিত নদী উপত্যকা সমুদ্র জলে নিমজ্জিত হলে যে উপকূল তৈরি হয়, তাহলে সেটাই বলা হচ্ছে, যেহেতু ওটা হিমবাহ গলিত হয়ে নদী তৈরি হয়েছে, সেই হিমবাহ গলিত নদীর মধ্যে যদি সমুদ্রের জল নিমজ্জিত হয়ে যায়, সমুদ্র জলের মধ্যে যদি ওই উপত্যকা নিমজ্জিত হয়, তখন সেটাকে রিয়া উপত্যকা বলছি বা রিয়া উপকূল। ভারতের কেরালার উপকূলে কিন্তু আংশিক রিয়া প্রকৃতির উপকূল লক্ষ্য করতে পারছি। এরপরে হচ্ছে গ্লেসিয়াল উপসাগর। হিমবাহের ক্ষয়প্রাপ্ত উপত্যকা সমুদ্র জলে, হিমবাহের উপত্যকা যেটা ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে সেটা যদি সমুদ্র জলে নিমজ্জিত হয়, তখন যে
প্রশস্ত বে গঠিত হয়, উপসাগর গঠিত হয়, সেইটাকে তখন বলা হচ্ছে গ্লেসিয়াল উপসাগর। যেমন আলাস্কার গ্লেসিয়াল বে যেটা যুক্তরাষ্ট্রে রয়েছে, সেটা হচ্ছে গ্লেসিয়াল উপসাগরের উদাহরণ। আইসবার্গ, আইসবার্গ কি হলো না, যখন হিমবাহের কিছুটা অংশ মানে বরফ খণ্ড, বৃহৎ আকৃতির বরফ খণ্ড, সেটা হিমবাহ থেকে ভেঙে গিয়ে সমুদ্রের জলে ভেসে ভেসে অগ্রসর হয়, তখন সেটাকে বলা হচ্ছে আইসবার্গ। এবং এটার ক্ষেত্রে তোমরা জানো যে এর উপরে যে অংশ থাকে তার থেকে কিন্তু নিচের অংশের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। গ্রিনল্যান্ড, আন্টার্কটিকাতে এইসব এরকম আইসবার্গ প্রায়শই দেখা যায়, এবং তোমরা শুনেছো বা জেনেছো যে টাইটানিক জাহাজ এরকমই একটা আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে কিন্তু তার যে অ্যাক্সিডেন্টটা সেটা হয়েছিল। আর তাহলে আরেকটা রেখেছি, সেটা সামুদ্রিক এবং এওলিয়ান ভূমি, মানে সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে সকল অঞ্চলে যখন খুব দ্রুত বেগে বাতাস প্রবাহিত হয়, সেখানে যে ভূমিরূপগুলো গঠিত হবে সেগুলো হচ্ছে এইরকম ধরনের। প্রথমত স্যান্ড ডিউন, কোস্টাল ডিউন, যেটা কোস্টাল ডিউন মানে আমরা আগেই জেনেছি যে ছোট ছোট ঢিপির মতন যে অংশগুলো তৈরি হয়, ছোট ছোট টিলার মতন গঠিত অংশ, সেগুলোকে বলা হচ্ছে কোস্টাল ডিউন। দীঘা, পুরী এই সকল অঞ্চলে খুব দেখতে পাওয়া যায় এই উপকূলীয় বালিয়াড়ি। স্যান্ড সিট আর স্যান্ড রিজ। স্যান্ড সিট মানে কি না, এই যে বালিটা এসে একটা আস্তরণ তৈরি করছে, সেটা যখন একটা পাতলা চাদরের মতন আস্তরণ তৈরি করবে তখন সেটাকে বলা হবে স্যান্ড সিট। আর যখন সেটা ছোট ছোট পাথরের ছোট ছোট রিজ মতো, শৈলশিরার মতো, মানে ঢেউ খেলানো একটু হবে, তখন সাকসেসিভ দেখো অনেকগুলো রিজ 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 আছে, তখন ওই রকম যে ভূমিরূপটাকে সেটাকে বলা হবে স্যান্ড রিজ। এরপরে আছে ফোর্ট ডিউন আর ব্যাক ডিউন। ফোর্ট ডিউন কি না, যখন এই বালিয়াড়িটা সমুদ্র তটের দিকে যে অংশটা এগিয়ে থাকছে সেটাকে ফোর্ট ডিউন, আর পেছনের দিকে যে অংশ থেকে যাচ্ছে সেটাকে ব্যাক ডিউন। সমুদ্র তটের দিকে যেটা অগ্রসর হয় সেখানে ছোট ছোট গাছপালা জন্মাতে শুরু করে, আর ব্যাক ডিউন যেটা, সেখানে কিন্তু সমুদ্রের কার্যকলাপ তথা বায়ুর কার্যকলাপ অতটা বেশি অ্যাক্টিভ না হওয়ার জন্য ওখানে গাছপালা, ঝোপ জঙ্গল লক্ষ্য করতে পারা যায়। থ্যাংক ইউ। তাহলে এটা তোমাদের ছিল। আশা করব তোমরা এই যে চ্যাপ্টারটা জিওমেট্রিক প্রসেস গুলো যেগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়বে। অল দ্য বেস্ট, সামনে পরীক্ষা। থ্যাংক ইউ। হয়ে গেছে।